কোনো একটা অশিক্ষিত মানুষের ছেলে যদি ডাক্তার হতে পারে, সে যদি সায়েন্টিস্ট হতে পারে, সেখানে যদি অশিক্ষা হেরিডিটিতে কাজ না করে, তাহলে রোগ শুধু হেরিডিটিতে কাজ করতে পারে। হোমিওপ্যাথি প্র্যাকটিস থেকে সাইকোলজিক্যাল প্র্যাকটিসে যে আমি সুইচ ওভার করেছি, এর পেছনে একটা বড় কারণ আনফিট মানুষ বেশি, সেজন্য সবাই মনে করছে আনফিট থাকাটাই বোধহয় ফ্যাক্ট। বাট আমি যে তার মধ্যে ফিট থাকতে পারি, তার চেষ্টাই মানুষ করে না। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। আজকে জাতীয় চিকিৎসক দিবসে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের পডকাস্টে। থ্যাংক ইউ সো মাচ। আপনি 25 বছর ধরে চিকিৎসার সাথে যুক্ত আছেন। হ্যাঁ, মেডিকেল ফিল্ডে আমি আছি। আপনি প্রথম থেকে কি হোমিওপ্যাথি চিকিৎসার সাথে যুক্ত ছিলেন? হ্যাঁ, আমি প্রথম হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আমার জীবন শুরু। তারপরে আমি স্টেপ বাই স্টেপ কিছু স্পেশালাইজেশন, যে আমার হোমিওপ্যাথি প্র্যাকটিস করতে করতে এটা মনে হয়েছিল যে যদি একটা ফিটনেসের দরকার হয়, তাহলে শুধুমাত্রই হোমিওপ্যাথিক মেডিসিন বা এই ব্যাপারটার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে। বিভিন্ন ধরনের স্টাডি করতে করতে আমি যোগা, প্রাণায়াম, দেন মাইন্ডের ওপরে কিছু প্র্যাকটিস আমি করতে শুরু করি, কিছু পড়াশোনা শুরু করি, এনএলপির ওপর আমি একটা ট্রেনিং করি। বা এগুলো করতে করতে আমি বুঝি যে ফিটনেস ব্যাপারটা সম্পূর্ণ আলাদা এই রোগ জগৎ থেকে, এবং রোগের ক্ষেত্রে মানুষের যে চিন্তা ভাবনা, সেটা ফিটনেসের সঙ্গে রিলেটেড। বেসিক্যালি কিছু মানুষ যারা হেলথ অ্যান্ড ফিটনেস আর ডিজিজ এই ব্যাপারটাকে গুলিয়ে ফেলে। হেলথ একটা পার্ট যেটা একটা ফ্যাক্টসে দাঁড়িয়ে আছে। যেমন ধরো একটা স্কেলিটাল সিস্টেম, 206টা হাড়, 350টা জয়েন্ট, মাসেল, ভেন, আর্টারি, ক্যাপিলারিজ, নার্ভস, এই যে ম্যাটার, এটা কিন্তু সবার ক্ষেত্রে সেম, তোমার আমার সবার ক্ষেত্রে সেম। বাট এটার উপর কিন্তু ফিটনেস ডাইরেক্টলি রিলেটেড নয়। এগুলোকে আমি কি করে মেনটেন করি? আমাদের এই যে বডিটা, এটা তৈরি হয়েছে 100 ট্রিলিয়ন সেল, দেন গ্রুপ অফ সেল তৈরি করেছে টিস্যু, গ্রুপ অফ টিস্যু তৈরি করেছে অর্গান, গ্রুপ অফ অর্গান তৈরি করেছে সিস্টেম। এরকম সিস্টেম নিয়ে তৈরি হয়েছে আমাদের বডি। 10-11টা সিস্টেম রয়েছে আমাদের বডি, এবং এই যে সিস্টেমগুলো, হাউ ইট উইল অ্যাক্ট, যে আমি কি করলে আমার সিস্টেম ঠিক থাকবে, কি করলে আমার অর্গানগুলো ঠিক থাকবে, কি করলে আমার টিস্যুগুলো ঠিক থাকবে, সেলগুলো অ্যাক্টিভ থাকবে, এইটার উপর নির্ভর করে ফিটনেস। ম্যাক্সিমাম মানুষ যেটা করে, তারা চলে মিথের উপর। কিছু মিথ এরকম তুমি শুনে থাকবে হয়তো, শরীর থাকলে রোগ হবে, রোগ হলে ওষুধ খাবো। একটা রোগ হলো, মেডিসিন নিল, ভালো হলো, বাট সে তার ম্যানেজমেন্ট গুলো শিখলো না, সে তার ম্যানেজমেন্ট গুলো জানলো না, সে তার নেক্সট ম্যানেজমেন্ট কি হবে, হাউ আই ক্যান ম্যানেজ মাই নেক্সট ফিটনেস, হাউ আই ক্যান প্রিভেন্ট ডিজিজেস, এগুলো সে ফলো করলো না। তাহলে কি হবে? একবার ভালো হলো, আবার 6 মাস বাদে সেই একই রোগ। নো ওয়ারিস। কিছু এরকম ধারণা আছে, আমার বাবা মার সুগার ছিল, আমার বংশে সুগার ছিল, হেরিডিটিতে ছিল, সেজন্য আমার সুগার হবেই। কনসেপ্ট। জয়েন্ট পেন, ব্যাক পেন, আমার বাবা মায়ের হাঁটুর প্রবলেম ছিল, জয়েন্টের প্রবলেম ছিল, তো সেটা আমারও হবে। বাট হাউ আই ক্যান ম্যানেজ ইট, আমি এটাকে কি করে ম্যানেজ করতে পারি, আমি কি করলে এগুলো হবে না। আমার বাবা মা ছিল, আমি জানি হেরিডিটি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বাট দ্যাট ইজ নট এভরিথিং। ইফ আই ক্যান ম্যানেজ দ্যাট, আমি যদি সেটাকে ম্যানেজ করতে পারি, তাহলে কিন্তু আমি সেই রোগগুলোকে আটকাতে পারি। শরীরের সিস্টেমটাকেই আগে একদম
ঠিক করতে হবে। এবং আমি আমার হাড়ের সংখ্যা বদলাতে পারবো না, জয়েন্টের সংখ্যা বদলাতে পারবো না, তোমার আমার সব, বাট তোমার আমার লাইফস্টাইল আলাদা, তোমার আমার এজ আলাদা, তোমার আমার অ্যাক্টিভিটি আলাদা, তোমার আমার স্ট্যাটাস আলাদা, তোমার আমার মানে রেগুলার অ্যাক্টিভিটি আলাদা। ন্যাচারালি যদি আমরা সেই অনুযায়ী প্রপার ম্যানেজমেন্ট গুলোকে ফলো না করি, আমরা বারবার বলে থাকি মেডিসিন ইজ ইম্পর্টেন্ট when you are in physiological disorder। আমাদের বডিতে একটা নর্মাল ফিজিওলজি আছে, এই নর্মাল ফিজিওলজি যখন কোনো কারণে ব্রেকডাউন হয় তখন তাকে বলা হয় প্যাথোলজি, ইটস কল্ড ডিজিজ। এবং এই ডিজিজ হবার পেছনে কতগুলো প্যাথোজেনিক ফ্যাক্টর কাজ করে, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গাস, এগুলো সেখানে কাজ করে। বাট এই যে জার্মগুলো, প্যাথোজেনগুলো যেগুলো আমাদের বডিতে ঢুকবে, বিভিন্ন সময়ে বিভিন্ন রকম মানে পদ্ধতিতে এন্ট্রি নেবে, আমাদের মুখ দিয়ে, নাক দিয়ে, আমাদের যত অরিফিস আছে সেখান দিয়ে, স্কিন দিয়ে। বাট যদি তোমার বডিতে ইমিউন সিস্টেম ঠিক না থাকে, দেন ইউ উইল বি অ্যাফেক্টেড বাই দ্যাট প্যাথোজেন। তাহলে ফিটনেসের একটা বড় কথা হচ্ছে হাউ ইউ ক্যান গেটিং মোর ইমিউনিটি পাওয়ার। তোমার রোগ থেকে নিজেকে প্রোটেক্টিভ রাখতে গেলে, ফিটনেস মেনটেন করতে গেলে সব থেকে বেশি জরুরি যেটা, সেটা হচ্ছে যে তোমার বডির যে আইডিয়াল কন্ডিশন, তোমার হাইট অনুযায়ী আইডিয়াল ওয়েট কতটা হওয়া উচিত সেটা মেনটেন করা, তোমার অ্যাক্টিভিটি অনুযায়ী তোমার রেগুলার ডায়েট প্ল্যান কি হওয়া উচিত। ফিটনেস তিনটে জিনিসের উপর দাঁড়িয়ে আছে। নাম্বার ওয়ান, এভরিডে অ্যাক্টিভিটি। আমরা বলছি 10-15 মিনিট থেকে শুরু করে আপ টু 50 মিনিট, 60 মিনিট, ক্লোজ টু 1 আওয়ার যদি তুমি ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে রাখতে পারো অ্যাকর্ডিং টু ইয়োর টাইম। তুমি 10-15 মিনিটও করতে পারো, তুমি 40 মিনিট করতে পারো, তুমি ম্যাক্স টু ম্যাক্স 60 মিনিট ইজ সাফিসিয়েন্ট। এটা যদি তুমি করতে পারো, দেন ইটস এ পার্ট ওয়ান। দেন হোয়াট উইল বি ইয়োর ডায়েট অ্যান্ড ক্যালোরি। ক্যালোরি ম্যানেজমেন্ট ইজ বিগেস্ট ফ্যাক্টর। সাধারণ মানুষ জানেই না হোয়াট ইজ ক্যালোরি। খেতে হয়, খাচ্ছে, পেট ভরার জন্য খাচ্ছে, মন ভরার জন্য খাচ্ছে, বাট প্রতিটা খাবারের একটা ক্যালোরিফিক ভ্যালু আছে। তুমি যদি একটা ইক্লিয়ার্স খাও, তার একটা ক্যালোরিফিক ভ্যালু আছে। তুমি যদি একটা শশা খাও, তার একটা ক্যালোরিফিক ভ্যালু আছে। তুমি যদি একটা ফুচকা খাও, তার একটা ক্যালোরিফিক ভ্যালু আছে। তুমি যদি এক প্লেট বিরিয়ানি খাও, তার একটা ক্যালোরিফিক ভ্যালু আছে। তার শরীরের জন্য কতটা ক্যালোরি প্রয়োজন সেটাই সে জানে না। অ্যাকর্ডিং টু ইওর হাইট, অ্যাকর্ডিং টু ইওর লাইফস্টাইল, তোমার কতটা ক্যালোরি দরকার, এবং সেই অনুযায়ী তুমি কোন কোন খাবার থেকে সেই ক্যালোরিগুলো ইনটেক করছো। গ্লোবাল নিউট্রিশন ফিলোসফি বলছে 30% শুড বি প্রোটিন অফ ইউর ডায়েট, 40% শুড বি কার্বোহাইড্রেট অফ ইউর ডায়েট, অ্যান্ড 30% শুড বি ফ্যাট। তোমার লাইফস্টাইল কিরকম, তুমি অ্যাক্টিভ না মডারেট না সেডেন্টারি, তুমি কিরকম লাইফস্টাইল লিড করছো, তার উপর তোমার খাদ্য তালিকা সিলেক্টেড হওয়া উচিত। আমাদের সাধারণ বাড়িতে কি হয়, 90 বছরের দাদুও যা খাচ্ছে, 9 বছরের নাতিও তাই খাচ্ছে। বাট দুজনের এজ ডিফারেন্স অনেক, দুজনের অ্যাক্টিভিটিস আলাদা, এর গ্রোথ দরকার, বাট দাদুর গ্রোথের দরকার নেই। আর এর মাঝখানে মাঝবয়সী যারা আছে তারা হয়তো কোয়ান্টিটি ম্যাটার করে, বাট কোয়ালিটি সবার জন্য সেম। ঝোল ভাত, ডাল ভাত, সবজি ভাত, মাংস ভাত, যা হলো না কেন সবাই খাচ্ছে, সবাই খাবে, বাট হোয়াট উইল বি দ্য এক্সট্রা। এটাকে বলা হয় নিউট্রিশন ম্যানেজমেন্ট। তাহলে তিনটে ফ্যাক্টর, অ্যাক্টিভিটি, রেগুলার ওয়ার্কআউট, দেন ক্যালোরি ম্যানেজমেন্ট, ডায়েট প্ল্যান, অ্যান্ড নাম্বার 3 নিউট্রিশন ম্যানেজমেন্ট। এই তিনটেকে তুমি যদি এক জায়গায় যোগসূত্রে নিয়ে আসতে পারো, দেন ইউ ক্যান মেনটেন ইউর ফিটনেস। ডেফিনেটলি এটার মানে এটা নয় যে তোমার রোগ হবে, তোমার কোনো একটা রোগ হতে পারে, বাট ইউ ক্যান ম্যানেজ। তোমার বডিতে কোনো একটা জার্ম এন্ট্রি নিল, সে তোমার বডিতে গিয়ে একটা ডিস্টারবেন্স শুরু করতে পারে, কিন্তু যদি তোমার ইমিউনিটি পাওয়ার ঠিক থাকে, তোমার অর্গান ঠিক থাকে, তোমার বডির সেল টিস্যু সব ঠিক থাকে, তাহলে কি হবে, তুমি সেটাকে ম্যানেজ করতে পারবে ভেরি ইজি, ফাস্টার ম্যানেজ। কিন্তু যদি তোমার নিজের ক্যাপাবিলিটি ঠিক না থাকে, তাহলে কি হবে, জার্মগুলো আমাদের শরীরের মধ্যে যে যুদ্ধ চলছে প্রতি মুহূর্তে, ইমিউনিটি পাওয়ার, হোয়াট ইজ দ্যাট, বডির যে ইনার মেকানিজম, প্রোটেক্টিভ মেকানিজমের সঙ্গে এই যে জার্মগুলোর যে অনাবরত ফাইট, যেটা তুমি আমি দেখতে পাচ্ছি না, প্রতিনিয়ত যে যুদ্ধ, এটা একটা যুদ্ধক্ষেত্র, এখানে এই যুদ্ধটা সমস্ত সময় চলছে। যদি তোমার বডি
পাওয়ার হেরে যায়, জাম জিতে গেল। যদি জাম হেরে গেল, তোমার বডি জিতে গেল। ইউ ক্যান ম্যানেজ। তোমার বডি যত অ্যাক্টিভ থাকবে, তোমার বডি যত, তোমার সেল, টিস্যু, অর্গান সিস্টেম যত অ্যাক্টিভ থাকবে, তত তুমি, তোমার মেকানিজম বাড়বে, তোমার প্রোটেক্টিভ ক্যাপাবিলিটি বাড়বে। ইউ ক্যান ম্যানেজ দ্যাট সিচুয়েশন। ক্লিয়ার? মজা হচ্ছে এখানে যে ফিটনেসের কতগুলো বেসিক টিপস আছে, যে হোয়াট আই এম টেকিং এভরি সিঙ্গেল ডে। আমরা কি করি? রোগ হলে কিছু ম্যানেজমেন্ট ফলো করি, নো ওয়ারিয়াস। জ্বর হলে আমরা দুধ সাবু খাই, পেটের প্রবলেম হলে আমরা ঝোল ভাত খাই। বিভিন্ন সময় যখন ঠান্ডা লেগেছে, গলা ব্যথা করছে, তখন আমরা গরম গরম জিনিস খাই, গরম দুধ, গরম চা, গরম জল, এনি হট ড্রিঙ্কস। সো দিস কল ম্যানেজমেন্ট। জাস্ট সেই টাইমটা রিলিফ হওয়ার জন্য। এবং এই ম্যানেজমেন্ট যদি তুমি প্রতিটা মুহূর্তে মেনটেন করতে পারো থ্রু আউট দ্য ডে, তুমি বলবে স্যার ইটস এ ভেরি টাফ। আমি বলবো ইটস নট টাফ, ইটস এ প্র্যাকটিস। রেগুলার তোমার যদি জানা থাকে, ম্যাক্সিমাম মানুষের চ্যালেঞ্জ করতে গিয়ে আসে ল্যাক অফ নলেজ। আমাদের বইয়েতে 7, 8, 9, 10 তে নিউট্রিশন চ্যাপ্টার পড়ানো হয়। ফুড, ব্যালেন্স নিউট্রিশন, ব্যালেন্স ডায়েট, ভিটামিন, মিনারেলস, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট পড়ানো হয়। বাট সবাই নম্বর পাওয়ার জন্য পড়ে, সেগুলো আর পরে মনে রাখে। তারা ভুলে যায় হোয়াট ইজ ক্যালোরি। একটা মানুষের রেগুলার অ্যাক্টিভিটির জন্য একটা মিনিমাম ক্যালোরি রিকুইজিশন ধরে নাও 1500-1600 ক্যালোরি ইজ রিকোয়ার্ড ফর এভরি সিঙ্গেল ডে। তোমার যদি লাইফস্টাইল আরো বেশি অ্যাক্টিভ হয়, তুমি জিম করছো, প্র্যাকটিস করছো, বা তুমি হার্ড ওয়ার্ক করছো, তুমি খুব লেবারিয়াস জব করছো, তখন তোমার এই ক্যালোরি রিকুইজিশনটা বাড়ে। তাহলে সেই অনুযায়ী তুমি যদি হাই ক্যালোরি খাবার খাও, তাহলে সেটা ম্যানেজেবল। বা তুমি খুব সেডেন্টারি লাইফ লিড করছো, তুমি মডারেট লাইফ লিড করছো, বাট তুমি খুব হাই ক্যালোরি খাবার ইনটেক করছো, দেন বডিতে এগুলো কি হবে? ফ্যাটে কনভার্সন হয়ে যাবে। যে কারণের জন্য বর্তমানে ওভারওয়েট মানুষ তুমি বেশি দেখবে। আবার কিছু মানুষকে দেখবে আন্ডারওয়েট, কিছু মানুষ দেখবে নর্মাল কন্ডিশনে আছে, তার হাত পা গুলো ঠিক আছে, বাট একটা অ্যাবডোমিনাল ওবেসিটি এসছে। They cannot manage that. তারা ম্যানেজ করতে পারছে না, they cannot maintain their fitness. It's all are depending on habits. এবং আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস থেকে সাইকোলজিক্যাল প্র্যাকটিসে যে আমি সুইচ ওভার করেছি, এর পেছনে একটা বড় কারণ এটা। আমি যখন দেখেছি যে মানুষকে আমি মেডিসিন দিচ্ছি, মেডিসিন খাচ্ছে, কিছুদিন ভালো হচ্ছে, আবার হচ্ছে, আবার হচ্ছে, আবার হচ্ছে, আবার কিছুদিন ভালো থাকছে, আবার হচ্ছে, দেন আমি তাদের নিয়ে যখন ডিটেলসে স্টাডি করেছি, তখন দেখেছি যে তাদের হ্যাবিট, তাদের ফুড হ্যাবিট, তাদের মাইন্ডসেট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্যাট। এবং সাইকোলজি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যাক্টর। সাইকোলজি হ্যাজ দ্য বিগেস্ট রোল ইন আওয়ার ফিটনেস। তার কারণ সায়েন্স বলছে, সাইকোলজিক্যাল সায়েন্স বলছে, তোমার সারাউন্ডিংস যেরকম হবে তুমি সেরকম হতে থাকো। আমরা সেজন্য বলি ফিটনেসের এসেন্সিয়াল 3টে ফ্যাক্টর আছে, দ্যাট ইজ কোচ, কালচার এন্ড কমিউনিটি। ইফ ইউ আর আন্ডার গাইডেন্স অফ এ গুড কোচ, দেন ইউ আর ট্রিগার্ড। ইফ ইউ আর অ্যাটাচড উইথ এ গুড কমিউনিটি, হেলদি কমিউনিটি, তুমি যদি সেরকম মানুষের সঙ্গে থাকো যারা হেলদি, যারা হেলথ কনসাস, যারা হেলদি থাকতে ভালোবাসে, তাহলে ন্যাচারালি তোমার মধ্যে সেই হেলদি মাইন্ডসেট তৈরি হয়। কারণ আমি কি বললাম, মিথ। কিছু মানুষের এইরকম মিথ আছে, জীবনটা খুব ছোট, যা পারো এনজয় করে। আমিও এটা বলি, আমিও বলি লাইফ ইজ ভেরি শর্ট, ইউ নিড টু এনজয়, এনজয় বিয়ন্ড এক্সপেকটেশন। বাট হোয়াট ইজ এনজয়মেন্ট? আজে বাজে খাবার খেলাম, খেয়ে রোগ হলো হয়ে আমি এনজয়মেন্টের শেষ জীবন পর্যন্ত এনজয় করতে পারলাম না, এটা ভালো? অর আই এম মেনটেনিং গুড হেলথ, আই এম মেনটেনিং ট্যুর অ্যান্ড ট্রাভেল, I am maintaining foreign tour, I am maintaining very good lifestyle, I am maintaining my family level. আমি কাজ থেকে ফিরে অসুস্থ হয়ে পড়ে আছি, আনফিট হয়ে পড়ে আছি, এটা ভালো? না, আমি এনার্জেটিক আছি, ফিট আছি, সারাদিন ফ্যামিলিকে টাইম দিতে পারছি, আমার কাজকর্ম, প্রফেশন সব বাঁচিয়ে, এটা। ফিটনেসের প্রথম পয়েন্ট হচ্ছে এনার্জি।
you are physically fit, mentally fit, then you will be excited, no worries, Yes. and enthusiasm. Now I am 50-year-old, but I have no disease. I am maintaining very good health through this proper way. এবং ফিটনেসের কতগুলো টিপস আজকে আমি বলে দিই। আজকে ডক্টরস ডে ইজ ভেরি অসপিসিয়াস ডে অফ আওয়ার লাইফ, অ্যান্ড আমি এই দিনটাকে মানে লাস্ট মোর দ্যান 15 ইয়ার্স সেলিব্রেট করে যাচ্ছি, বিকজ ডক্টর বিধানচন্দ্র রায় আমার একজন পথিকৃৎ, যার অনুপ্রেরণা আমাকে খুব বেশি উদ্বুদ্ধ করে। ফিটনেসের কতগুলো টিপস খুব ইম্পর্টেন্ট। নাম্বার 1, এভরিডে ওয়ার্কআউট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, বাট ইউ নিড টু ডু ইট। তোমার যখন টাইম, ডেইলি শিডিউলের মধ্যে যখন টাইম, তুমি সেটা করো। দেন তোমার ডায়েট কি হবে, ডায়েট প্ল্যান। রোজ যে তোমায় এক খেতে হবে, সব খাবার বর্জন করে দিতে হবে, নো। তুমি রোল, চপ, চাউমিন, চিলি চিকেন, বিরিয়ানি সব খাও, মিষ্টি খাও, কোনো প্রবলেম, বাট ইউ নিড টু ম্যানেজ, ইউ নিড টু ব্যালেন্স। আমি আজ বিরিয়ানি খেলাম, তাহলে আমার নেক্সট ডে কি হবে, এটা তোমার কোচ হেল্প করবে। ইফ ইউ আর অ্যাটাচড উইথ কোচ, দেন কোচ তোমায় এই গাইডেন্সটা দেবে। এর মানে এটা নয় তোমায় কোচের সঙ্গেই আজীবন থাকতে হবে, নট লাইক দ্যাট, বাট কোচের গাইডেন্স নিয়ে ইউ নিড টু বি এডুকেটেড। তোমায় নিজেকে একটু হেলথ এডুকেশন, নিজের দেখো শরীর তোমার। আমরা ড্রাইভ করি, আমাদের স্টেপনি চেঞ্জ করাটা শিখতে হয়। বাই প্রফেশন আই এম এ ডক্টর, বাট আই নো সেভিং। আমি সেলুন খুলবো না, বাট নিজের সেভ আমি নিজে করতে পারি। আই নো আয়রনিং, আই নো শু পলিশ, এগুলো আমায় শিখতে হয়েছে। সাম পয়েন্টস আই নো ইনকাম ট্যাক্স, বিকজ আমায় ট্যাক্স পে করতে হয়। আমার ওটা সাবজেক্ট নয়, বাট আমায় জানতে হয়েছে। সিমিলারলি হেলথ ইজ ওয়ান অফ দ্য সাবজেক্ট দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। নিজের জ্ঞান থাকাটা দরকার। একদম। আমাদের এই যে পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, যা দিয়ে আমরা এই পুরো পৃথিবীটাকে সেন্স করছি। মানুষ বলে এনজয়মেন্ট, তোমার এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক ছাড়া তুমি এনজয় করবে কি করে? If your 5 sense is normal, organic, then you can enjoy. Skin is the largest organ of the body. মানুষ জানেন না কি করে স্কিনকে মেনটেন করতে। সবাই ভাবছে আমি কিছু ক্রিম লাগাবো, সবাই ভাবছে আমি কিছু একবার স্পা করে আসবো, বা আমি কিছু মাসাজ করিয়ে নেবো, ভ্যারাইটি মাইন্ডসেট ইজ। বাট হাউ উই ক্যান স্কিন, আমাদের এই যে শরীরটা, এটা একটা অদ্ভুত সৃষ্টি এই প্রকৃতির, যে তুমি ভালো করে খেয়াল করবে, হাতের তালুর স্কিন একরকম, ওপরের স্কিন একরকম, মুখের স্কিন একরকম, জিভের স্কিন একরকম, প্রতিটা জায়গার আলাদা আলাদা স্কিন টেক্সচার। তাহলে সেই অনুযায়ী তুমি যদি প্রপার ম্যানেজমেন্ট শরীরকে না দিতে পারো, দেন ইট উইল বি এফেক্টেড। ধুলো ধোঁয়া বাড়ছে দিন, পলিউশন বাড়ছে। এই পলিউশনের মধ্যেও তোমায় নিজেকে প্রোটেক্টিভ রাখতে হবে। ইউ নিড টু ডু সামথিং দ্যাট, ইউ নিড টু ডিটক্স ইউর বডি। কোল্ড ড্রিঙ্কস না খেয়ে লেবু খাও, স্যালাড খাও, লোকে স্যালাড ফেলে দেয়। You need to take more fruits and vegetables. 7 color fruits and vegetables is important for that. আগে আমরা শুনতাম পঞ্চব্যঞ্জন, আজ সেসব পদ্ধতি উঠে গেছে। আজকে আমরা ফার্স্ট লাইফে চলে এসেছি, আমরা ফাস্ট ফুডের লাইফে চলে এসেছি। আমরা ফ্রুট খাওয়ার থেকে ফ্রুট জুস খাওয়াকে বেশি পছন্দ করছি। সিনথেটিক ফ্রুট জুস, ইটস এ হাই ক্যালোরি। এনার্জি বাড়াবার জন্য আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, ইটস এ হাই ক্যালোরি। পিপল ডাজন্ট নো কি হোয়াট ইজ দ্য ক্যালোরি। দুটো রুটি খেতে বললে বলবে না আমার ওজন বেড়ে যাচ্ছে, আমি রুটি খাবো। বাট যদি গোলাপ জামুন 4টে দেয়া হয়, খেয়ে নেবে। পাবলিক জানেই না যে একটা গোলাপ জামুন মানে ইকুয়াল টু 5টা রুটি, ক্যালোরিফিক ভ্যালু। একটা বিস্কিটের প্যাকেট অনায়াসে খেয়ে নেওয়া যায়, কিন্তু সেই যে ক্যালোরিটা আমি ইনটেক করছি, সেই ক্যালোরিটা কি আমি খরচা করছি নাকি আমার বডিতে স্টোর করছি? If I am storing that calorie, then I will be overweight.
If I am not managing the digestive tract, then I will be affected by acidity indigestion. একটা লম্বা টিউব 22 গজ ক্রিকেট পিচের মতো লম্বা, তার মধ্যে দিয়ে খাবার দিনের পর দিন যাচ্ছে গিয়ে ভেতরে লেয়ারিং হচ্ছে, তেল মশলার লেয়ার তৈরি হচ্ছে, সেখান থেকে ভিলিগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তার অ্যাবজর্পশন ক্যাপাসিটি চলে যাচ্ছে, ইনডাইজেশন হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে। সেটার জন্য আমরা কি করছি, আমরা একটা মেডিসিন খাচ্ছি যেটা নিউট্রালাইজ করে দিচ্ছে অ্যাসিডটা। কি খাচ্ছি? অ্যালকালি খাচ্ছি। আমরা ক্ষার জাতীয় একটা মেডিসিনকে ইনটেক করছি, অ্যাসিডটা তখনকার মতো কমে গেল, কি আরাম। বাট আমার ডাইজেস্টিভ ট্র্যাক্টটা কি পরিষ্কার হলো? ডে আফটার ডে মেডিসিনের মাত্রা বাড়ছে, ডে আফটার ডে মেডিসিনের কোয়ান্টিটি বাড়ছে, ভ্যারাইটি বাড়ছে। এক একজন মানুষ 15টা 16টা 18টা 20টা মেডিসিন খায় প্রতিদিন। আমরা বলছি বা আমি শেখাই মানুষকে, আমার কমিউনিটিতে প্রচুর এরকম মানুষ রয়েছে যারা আমাদের এই গাইডেন্স ফলো করে দে আর মেনটেনিং গুড হেলথ। এই মিথগুলো, এই যে মানুষের বদ্ধ কুসংস্কার এবং ধারণাগুলো যতক্ষণ না মানুষের পাল্টাচ্ছে। আমের সময় এখন, ম্যাঙ্গো ইজ ভেরি গুড ফ্রুটস, বাট বহু মানুষকে বহু কনসালটেন্ট বলে দিচ্ছে আম খাবেন না, আমের মধ্যে আছে হিউজ অ্যান্টিঅক্সিডেন্ট। ডায়াবেটিসের জন্য আম ক্ষতিকারক নয়, কিন্তু আম খেয়ে ডায়াবেটিস রোগী কিভাবে ম্যানেজ করবে? ডায়াবেটিস রোগীর অন্যান্য সব খাওয়া ছেড়ে দেওয়াটা ডায়াবেটিস ম্যানেজমেন্ট নয়, সে কিভাবে ম্যানেজ করবে, হাউ দে ক্যান ওভারকাম দ্যাট সিচুয়েশন অফ ডায়াবেটিস, মানুষ জানে না। এবং মানুষ অন্ধের মতন দৌড়চ্ছে। এবং একটু আগেই আমি বললাম সাইকোলজি ইজ বিগেস্ট ফ্যাক্টর। ডায়াবেটিস ক্লাবে, ডায়াবেটিস হচ্ছে, ডায়াবেটিস ক্লাবের মানুষ মেম্বার হয়ে যাচ্ছে। মানুষ কি দেখছে? মেজরিটি। কজনের ডায়াবেটিস আছে? মেজরিটি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যাক্টর। আনফিট মানুষ বেশি, সেজন্য সবাই মনে করছে আনফিট থাকাটাই বোধহয় ফ্যাক্ট। বাট আমি যে তার মধ্যে ফিট থাকতে পারি তার চেষ্টাই মানুষ করে না। সকাল 10টায় ঘুম থেকে উঠছে, রাত্রি 2টোর সময় ফেসবুক হোয়াটসঅ্যাপ সব দেখে ঘুমোতে যাচ্ছে, আনহেলদি লাইফস্টাইল লিড করছে, তারপরেও মানুষ এক্সপেক্ট করছে আমায় ভালো থাকতে। ইটস নট পসিবল। মেকিং সেন্স? রেগুলার ফুড হ্যাবিট, আমি প্রোটিন কতটা নিচ্ছি, 70 থেকে 80 গ্রাম প্রোটিন যদি কোনো একটা মানুষ রেগুলার খায়, এন্ড দ্যাট শুড বি অ্যাবজর্বেবল প্রোটিন। শুধু প্রোটিন খেলে হবে না, সেই প্রোটিনটা বডিতে অ্যাবজর্ব করতে হবে। দেন 55 থেকে 60 গ্রাম ফাইবার প্রতিদিন খাওয়া জরুরি। ফ্রুটস ভেজিটেবলস খেলে সেখান থেকে ফাইবার পাওয়া যায়, বাট পিপল আর নট রেডি ফর দ্যাট। ডিমের ঝোল আর ভাত খেয়ে নিল। মেকিং সেন্স? সো দিস ইজ পার্ট অফ ফিটনেস। প্রতিদিন সল্ট আমি কতটা খাবো। ম্যাক্সিমাম মানুষ তুমি খেয়াল করে দেখবে যে হাইপারটেনশন হলে সল্ট রেস্ট্রিক্টেড করে, নো আরিয়াস। যখন প্রেসার বেড়ে গেল তখন বলছে সল্ট খাওয়া বন্ধ, সল্ট কম খান। বাট সারাদিনে আমার সল্ট নেওয়া কতটা উচিত? 0.5 to 1 গ্রাম। মজা হচ্ছে কোথায়, তুমি যদি 1 গ্রাম সল্ট প্রতিদিন ইনটেক করতে যাও, তুমি খাবারে টেস্ট পাবে। তাহলে ন্যাচারালি কি হচ্ছে, তোমার সল্ট ইনটেক বেশি হচ্ছে। সেই সল্ট তুমি যদি বডি থেকে বার করতে না পারো, ডিটক্স না করতে পারো, ক্লিয়ার না করতে পারো, তাহলে কি হবে, এই সল্ট তোমার প্রেসার বাড়াবে, তখন তুমি সল্ট রেস্ট্রিক্টেড করছো। দিস ইজ ম্যানেজেবল। পার ডে একটা মানুষের 45 থেকে 50 গ্রাম ম্যাক্সিমাম ফ্যাট জাতীয় খাবার খাওয়া উচিত। তেল, ঘি, ডালডা যা আছে সবকিছু মিলিয়ে 45 থেকে 50 গ্রাম ম্যাক্স টু ম্যাক্স। সো তুমি আমায় বলতে পারো, স্যার এত কম তেলে রান্না করলে তো টেস্টি হবে। আর আমার বক্তব্য, তুমি টেস্টি খাবার খাও, তুমি যে এক্সট্রা তেল ইনটেক করলে সেটাকে খরচ করার জায়গা তৈরি, সেটাকে বার্ন করো, তোমার বডির ফ্যাটটাকে বার্ন করো, এক্সট্রা ক্যালোরিটাকে বার্ন করো, দেন ইউ ক্যান ম্যানেজ। এবং ইটস অল অ্যাবাউট হ্যাবিট। ইফ ইউ আর go through a coach
if you are attached with a good community and adopting good culture. Culture is one of the biggest factor. Culture, সংস্কৃতি। সকালবেলা উঠে আমি চা আর বিস্কিট খাচ্ছি, কেন খাচ্ছি জানি না, পাউরুটি দিয়ে চা খেয়ে নিচ্ছি। অনেক ডায়াবেটিক পেশেন্ট আছে যারা চায়ের সঙ্গে মুড়ি খায় সকাল, ডায়েটিশিয়ানরা নাকি তাদের সেটা সাজেস্ট করছে। মুড়ি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট এনিমি অফ ডায়াবেটিস এবং হাই ক্যালোরি ডায়েট। যখন ডায়াবেটিস হচ্ছে তার ম্যানেজমেন্ট মানুষ ফলো করছে, বাট তার যে গাইডলাইন ফলো করলে পার্মানেন্ট ইমপ্রুভমেন্ট আসবে সেটাকে ম্যানেজ করে রাখা যায়। সুগার তোমার আমার সবার আছে, কিন্তু কারোর যদি নর্মালের থেকে বেড়ে গেল সে হয়ে গেল ডায়াবেটিক। এখন আবার নতুন একটা কথা প্রচলিত হয়েছে, আমি প্রি ডায়াবেটিক। অ্যাকচুয়ালি ইটস অল আর ডিফারেন্ট স্ট্যাটাস অ্যান্ড ডিফারেন্ট মাইন্ডসেট। যদি আমি ভালো থাকতে চাই আমার হাতে ভালো থাকার অপশন আছে, অ্যান্ড ইটস এ ফ্যাক্ট যে যদি আমরা চাই, ইফ ইউ ওয়ান্ট, আই ওয়ান্ট টু মেনটেন মাই গুড হেলথ, I want to maintain my good fitness, then it's possible। তাহলে আমি কি করব, আমি প্রত্যেকটা থিওরিকে ফলো করব। 7 মিল প্রোগ্রাম নেব, আমি অল্প অল্প খাবো, সারাদিনে 7-8 বার খাবো, অল্প অল্প 2-2.5 ঘন্টা বাদে বাদে খাবো, যাতে করে আমার বডিতে প্রপার ওয়েতে গ্যাস্ট্রিক জুইস গুলো সিক্রিশন হয় এবং সেটা আমার খাবার দাবার গুলোকে প্রপার ওয়েতে ম্যানেজ করতে পারে। দেন আমি অ্যাডিকুয়েট স্লিপ নেব, 5-6 ঘন্টা ঠিকঠাক ঘুমোবো। সারাদিনে অ্যাপ্রক্সিমেটলি 15-16 গ্লাস জল খাওয়া, 3 থেকে 4 লিটার জল খাওয়া খুব জরুরি। সেটা আমি খুব প্রপার ওয়েতে নেব, যাতে করে আমার বডির ডিটক্সিফিকেশন ঠিকঠাক হতে পারে না পারে। সো দিস অল আর ডিপেন্ডিং অন ইউর মাইন্ডস। ম্যাক্সিমাম মানুষ ফিটনেস চায়, ভালো থাকতে চায়, কিন্তু ভালো থাকার প্রসেস গুলোকে ফলো করতে ইন্টারেস্টেড। ডায়েট কন্ট্রোল বা ডায়েট করা বা প্ল্যানিং করা বা এই ব্যাপারগুলো ভাবা, এটা শুরুতে টাফ, বাট যদি একটা গুড কোচের গাইডেন্সে থাকা যায়, একটা রাইট কমিউনিটিতে থাকা যায় যেখানে সবাই এগুলো করছে, সবাই এটা ফলো করছে, সবাই ফিট আছে, হেলদি আছে, গুড শেপে আছে, গুড এনার্জিতে আছে, গুড এক্সাইটমেন্টে আছে, দেন তখন সেই কমিউনিটিতে এসে পড়লে কি হয়, অন্য একটা মানুষ তারও মনে হয় যে সবাই যখন পাচ্ছে আই ক্যান ডু ইট, তার নিজেকে পরিবর্তন করতে ইচ্ছা। ইয়েস, ভালো থাকতে সবাই চায়, কে চায় রোগে ভুগে মরতে? সবাই চায় আমি ভালো থাকবো, আমার রোগেতে ঝামেলা। দেখো, রোগ শুধু খরচ না, রোগ ঝামেলা, টাইম ওয়েস্ট। বাড়িতে কারোর একটা প্রবলেম হলে তার পেছনে দুজনকে সেখানে হসপিটালে গিয়ে বসে থাকা, ল্যাবে গিয়ে বসে থাকা 50 বার, ইটস এ হ্যারাসমেন্ট না? আমি বারবার মনে করি, ইটস মাই ওপিনিয়ন, ফিটনেস ইজ চিপ দ্যান সিকনেস and maintenance is always cheap than repair। তুমি কোনো একটা যন্ত্রকে মেনটেন করছো, ভালো করে সেটার প্রপার ওয়েতে মেনটেন করছো, সেটার খরচ কম, দেন খারাপ হয়ে গেল আবার রিপেয়ার, নো ওয়ারিস। Yes, and everything is mindset। now I am 50-year-old but I am maintaining very good health, I have no disease, my every blood parameters are normal, I am a doctor and তার জন্য এটা হচ্ছে নো। বহু ডক্টর আছেন যারা তাদের নিজেদের সুগার, প্রেসার, কোলেস্টেরল ধরে রাখতে পারেননি ডিউ টু ব্যাড লাইফস্টাইল এন্ড ব্যাড ফুড হ্যাবিট। এবং রোগ হবার একটা বড় কারণ হেরিডিটি যদি একটা ফ্যাক্টর হয়, সেরকম লাইফস্টাইল এন্ড ফুড হ্যাবিট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যাক্টর। সবাই হেরিডিটির ওপর দোষ দেয়। কোনো একটা অশিক্ষিত মানুষের ছেলে যদি ডাক্তার হতে পারে, সে যদি সায়েন্টিস্ট হতে পারে, সেখানে যদি অশিক্ষা হেরিডিটিতে কাজ না করে, তাহলে রোগ শুধু হেরিডিটিতে কাজ করতে পারে না। ইম্পর্টেন্ট হচ্ছে লাইফস্টাইল। আমি যখন জানি আমার বাবার ডায়াবেটিস আছে, তাহলে আমি ম্যানেজ করব। আমি ডায়াবেটিস হবার পর হাঁটতে বেরোচ্ছি, আমি আগেই একটু হাঁটবো। আমি ডায়াবেটিস হবার পর সব ছেড়ে দিচ্ছি, আমি আগেই ম্যানেজ করব। লিমিটেড খাবো, প্রোটিন বেশি নেবো, ফাইবার বেশি নেবো, আমি আমার লাইফস্টাইল ঠিক করবো, দেন আই ক্যান ম্যানেজ ইট। সো টুডে ইজ নট দ্য ডে অফ ডায়াবেটিস। আমি বিভিন্ন রকম ডিজিজ বা বিভিন্ন রকম পয়েন্টস এর উপর মানুষকে এডুকেট করতে চাই, যাতে করে মানুষের এই হেলথ এডুকেশনটা থাকে যে দে ক্যান ম্যানেজ দেয়ার সিচুয়েশন।
আমার কমিউনিটিতে, আমার সারাউন্ডিংস এরকম প্রচুর পেশেন্ট আছেন যারা বিভিন্ন রকম ভাবে সাফার করেছেন, বাট আফটার গেটিং মাই গাইডেন্স তারা আজকে সেগুলো ওভারকাম করে ফেলেছেন। এবং সব থেকে বড় কথা, তাদের এই মিথগুলো কেটে গেছে যখন তারা দেখেছে যে না, এই পয়েন্টস গুলোকে ফলো করার পর তাদের এই ইমপ্রুভমেন্ট হচ্ছে, তারা ম্যানেজ করছে, ডে আফটার ডে ম্যানেজ করছে, দে আর মেনটেনিং ভেরি গুড হেলথ। অ্যান্ড দিস ইজ দ্য সিক্রেট অফ ফিটনেস, রাইট? আই থিঙ্ক আমি তোমাদের কাছে এটা ক্লিয়ার করতে পেরেছি। তোমার আজকের ডেটের যেটা মোটো ছিল, বা যারা আজকে আমাদের এই প্রোগ্রাম ফলো করবে তাদের কাছে একটা বেসিক ইনফরমেশন বা বেসিক মেসেজ পৌঁছবে যে শরীর থাকলে রোগ হবে, রোগ হলে ওষুধ খাবো, এর থেকে ভালো আমি কি করে ফিটনেস মেনটেন করতে পারি, সুস্থ থাকতে পারি। আমি বারবার একটা কথা বলে থাকি, দেখো, উই ডোন্ট নো আওয়ার এক্সপায়ারি ডেট, আমরা কবে মারা যাবো আমরা জানি। এন্ড ফিটনেস মানে এটা নয়, হেলথ এন্ড ফিটনেস এর সিরিয়াসনেস মানে এটা নয় কিন্তু যে আমি অমর, আমি 500 বছর বেঁচে থাকবো। নো, ইটস রং। এটা নেচারস ল। আমরা জন্মেছি, একটা সার্টেন টাইমের পর আমাদের চলে যেতে হবে, মানে এই বডিটা ছেড়ে চলে যেতে হবে। সোল ইজ আনচেঞ্জেবল, সোলের বদল নেই, ওটা একটা এনার্জি, ওটা আবার কোনো না কোনো এনার্জিতে কনভার্ট হয়ে যায়। বাট এই শরীরটা আমাদের চলে যায় একটা সার্টেন টাইমের পর। বাট তার মানে এটা নয় আমি রোগ নিয়ে মর। আমি চাইলে রোগকে ম্যানেজ করতে পারি, আমি চাইলে ফিটনেস মেনটেন করতে পারি, আমি চাইলে নিজেকে সুস্থ সবল রাখতে পারি। এবং সব থেকে বড় কথা, আমি যদি এটা করি তাহলে আমার যে নেক্সট জেনারেশন, তারাও কমসে কম এনকারেজড হবে যে ইয়াস, উনি যদি পারেন আমি পারবো, বাবা যদি পারে আমি পারবো, আঙ্কেল যদি পারে আমি পারবো, ডাক্তারবাবু যদি পারেন আমি পারবো। We can create an example. Yes, it's possible to maintain very good health, but তার জন্য একটু দেখো, কিছু পেতে গেলে তো কিছু দিতে হয়, তার জন্য একটু ত্যাগ স্বীকার করতে হবে, তার জন্য জিনিসগুলো জানতে হবে, সেটাকে অ্যাডাপ্ট করতে হবে, সেগুলোকে আস্তে আস্তে গাইডলাইন গুলোকে ফলো করে সেই ট্র্যাকে চলে আসতে হবে। তুমি যদি গাড়ি চালাবার সময় স্টিয়ারিং ছেড়ে দাও, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। স্টিয়ারিং কেন ধরে রাখতে হয়? ফর মেনটেনিং দ্য ট্র্যাক। সিমিলারলি এটাও একটা গাড়ি, এটার মধ্যেও রাইট ফুয়েল দরকার, এটাকেও প্রপার ম্যানেজ দরকার, প্রপার হাইজিন মেনটেন করা দরকার, প্রপার ক্লিনজিং দরকার। প্রপার ম্যানেজমেন্ট গুলো ফলো করলে আমাদের এই গাড়িটাও ঠিকঠাক চলবে যতদিন এই গাড়ির লংজিভিটি আছে। প্রপার কোচ দরকার। একদম। কোচ কমিউনিটি অ্যান্ড কালচার ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। কারণ তুমি কোন সারাউন্ডিংসে আছো। তুমি আমার সঙ্গে আজকে কথা বলছো, তুমি আমার কাছে না রাজনীতি পাবে, না কোনো বেকার টপিক পাবে, না কোনো আনওয়ান্টেড ডিসকাশন পাবে। তুমি আমার সঙ্গে আমার কমিউনিটি থাকলে তুমি কি পাবে? আমি যে সাবজেক্টের এক্সপার্ট। তুমি যদি একবার সেটা হ্যাবিট করে নাও, আমি সকালবেলায় একটা রাইট টাইমে স্নান করি, হ্যাবিট। আমি সকালবেলায় ঘুম থেকে ওঠার পর 2 ঘন্টার মধ্যে ব্রেকফাস্ট করব, হ্যাবিট। আমি প্রতিদিন 7 মিল 8 মিল প্রোগ্রাম নেবো, হালকা হালকা খাবার আমি শরীরকে দিতে থাকবো, হ্যাবিট। আমি যদি কোনোদিন হাই ক্যালোরি খাবার খেয়ে নিই, কোনো একটা ইনভাইটেশনে গিয়ে খেয়ে নিই, তাহলে নেক্সট ডে লাঞ্চ, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলোকে আমি ম্যানেজ করি, যেটা আমি বাড়িতে করা সম্ভব, হ্যাবিট। এবং এগুলো কখন সম্ভব? যখন তুমি একটা গুড কমিউনিটি আর একটা গুড কোচের গাইডেন্সে থাকবে, যে তোমায় দেখো কোনো না কোনো জায়গায় আমাদের শাসন দরকার। নো আর ইয়েস, বাবা মা ছোটবেলায় বলে পড়, ভালো করে মন দিয়ে পড়, কেন খেলতে দেরি হচ্ছে, কেন খেলা থেকে আসছিস না, তাড়াতাড়ি এসে পড়তে বস, শিডিউলে আয়, ইত্যাদি ইত্যাদি। আমাদের জবাবদিহি করতে হয়, জবাবদিহির দরকার আছে না? প্রত্যেক কিছু সিস্টেম একটা মেনটেন করা। একদম। একটা মানুষকে অ্যাকাউন্টেবিলিটি পার্টনার, কেউ একটা বলবার লোকের দরকার আছে। দেরি হলো কেন, খাওয়া হলো না কেন, ঠিক টাইমে খাও, একটা গার্জিয়ান দরকার। এবং সেটা যদি ঠিক থাকে তাহলে ন্যাচারাল ওয়েতে আমরা ট্র্যাকে থাকবো। বেপরোয়া জীবনের থেকে একটা ট্র্যাকে থাকা ভালো, কারণ লাইফ ইজ ভেরি প্রিসিয়াস। একটাই জীবন, ইটস এ ওয়ান টাইম এক্সপিরিয়েন্স। দিস লাইফ ওয়ান টাইম এক্সপিরিয়েন্স। এবং এই বডিটা চলে গেলে আর আসবে না, অন্য কিছু হয়ে আসবে, কিন্তু এটা আর আসবে না। দিস ইজ ওয়ান টাইম এক্সপিরিয়েন্স। সো আমার বক্তব্য, যখন এটা একবার পাও না,
একবারই পেয়েছি, সো একবার আমি পুরো লাইফটার মজা নিয়ে যাব, পুরো লাইফটাকে এনজয় করব, পুরো প্রসেসটাকে এনজয় করব, এক্সপেকটেশনের বাইরে এনজয়। আমি অলওয়েজ বলে থাকি এনজয় দ্য রাইট প্রসেস অ্যান্ড এনজয় বিয়ন্ড এক্সপেকটেশন। দ্যাটস ইট।